খালাতো বোনের বিয়েতে এসে যে নিজেরই বিয়ে হয়ে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি, কিন্তু যার সাথে বিয়েটা হয়েছে তাকে আমি জমের মতো ভয় পাই। অবশ্য আমাদের দেখা হয়েছে দুবার, প্রতিবারই আমায় ধমক দিয়ে অপমান করেছে। ওনার সামনে দাঁড়ানোর সাহসটুকুও আমার নেই, অথচ ভাগ্যের কি পরিহাস, আমাদের বিয়ে হয়ে গেল। কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। আমি কিভাবে এই রাগী বদমেজাজি লোকের সাথে সংসার করব? আর সংসার করার বয়সও তো হয়নি এখনো আমার, সবেমাত্র এসএসসি দিলাম। অনেক স্বপ্ন বাকি আমার। সব থেকে বড় স্বপ্ন তো ছিল বড় হয়ে সুন্দর দেখে একটা ছেলে বিয়ে করে সংসার করা, কিন্তু কই, সেই স্বপ্ন তো ভেঙে গেল। বিয়ে তো হলো, তাও খালাতো বোনের হবু স্বামীর সাথে। সব আমার দোষেই হয়েছে। বিয়ে হয়েছে আজ একদিন হলো, আমি এখনো আমার শ্বশুর বাড়ি যাইনি, কারণ ওনাকে আমার খুব ভয় লাগে। একে তো বোনের হবু বর, তার উপর এতটা রাগী আর বড় মানুষ। ওনার সামনে যেতেই আমার হাঁটু কাঁপছে। তাই কান্নাকাটি করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওনার পরিবার আমায় একদিন এখানে রেখে গেছেন, আজই নিয়ে যাবে। বিয়ে বাড়ির ঘটনা। আমি আনিকা ইসলাম অনু, সবাই অনু বলেই ডাকে। পরিবারের একমাত্র মেয়ে। অবশ্য আমার একটা ছোট ভাই আছে, নাম মাহিম। আব্বুর নাম আফজাল খান। সেদিন আমার বড় খালার মেয়ে মেঘাপুর বিয়ে ছিল। মেঘাপু অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী, আমার থেকে গুণে 5 বছরের বড়। আপুর অন্য একটা ছেলের সাথে রিলেশন ছিল জানার পরেও খালুরা আপুকে জোর করে বড়লোক বাড়িতে বিয়ে দিতে চেয়েছিল। আমি অবশ্য জানতাম না আপুর প্রেমিক আছে। আর যার সাথে আপুর বিয়ে হতে চলছিল তিনি এই শহরের নামকরা ব্যবসায়ী ওয়াহিদ চৌধুরী। সেদিন আপুকে সবাই রুমে নববধূ রূপে সাজিয়ে দিয়ে যায়। আমি চুপি চুপি আপুর রুমের দরজার পাশে গিয়ে দাঁড়াই। আপু আমায় দেখে মুচকি হাসি দিয়ে বলল, অনুজে ভেতরে আই, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি অনুমতি পেয়ে গুটি গুটি পায়ে ভেতরে গিয়ে আপুর পাশে বসলাম। ঘরে তখন কেউ ছিল না, শুধু মেঘ আপু আর আমি। মেঘ আপু আমার 2 হাত ধরে রিকোয়েস্ট করে বলে ওঠে তার বিয়ের পোশাক যেন আমি পরি। আমি অবাক হয়ে বললাম, কেন আপু? মেঘাপু দরজা বন্ধ করে আমার সামনে এসে বলল, আমার এক জায়গায় যেতে হবে রে অনু, খুব জরুরি কাজ। তুই তো জানিস চাকরি করা কত বড় স্বপ্ন আমার। আমি শুধু সিভি জমা দিয়েই চলে আসব। তুই চিন্তা করিস না, আমি 30 মিনিটের মধ্যেই চলে আসব। তুই শুধু আমার লেহেঙ্গা পরে মাথায় ঘুমটা দিয়ে বসে থাকবি, যাতে কেউ না বুঝতে পারে আমি নেই। আমার খালি মাথায় কিছু ঢুকছে না, তবুও বোকার মতো জিজ্ঞেস করলাম, যদি কেউ আমায় বকা দেয় আপু, তখন আমি কি করব? মেঘাপু আমার গালে আলতো হাত রেখে বলল, কেউ বুঝতে পারবে না, আমি তাড়াতাড়ি চলে আসব। আমিও আপুর কথায় রাজি হয়ে মাথা নাড়ালাম। আপু আমায় নতুন বইয়ের মতো করে সাজিয়ে দিল, তারপর বেলকনি দিয়ে নিচে চলে গেল। আমিও মাথায় ঘুমটা দিয়ে চুপটি করে বসে রইলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আপুর আসার নাম নেই। নিচ থেকে সবাই আপুকে ডাকছে, কিন্তু ভয়ে আমি কোনো উত্তর দিচ্ছি না, আরো গুটুসুটি মেরে বসে রইলাম। অনেকক্ষণ দরজায় ডাকার ফলে আমি দরজা খুলে দিলাম। আমার কাজিন মেঘ আপুর বড় বোন মিনু আপু আমায় ধরে নিচে নিয়ে যেতে লাগলেন। ভয়ে আমার আত্মা শুকিয়ে আসছে, কিন্তু মেঘ আপুর আসার নাম নেই। আমায় নিচে নিয়ে গিয়ে জামাইয়ের পাশে বসানো হলো। আমি শুধু ঘুমটার আড়ালে ভয়ে ঢোক গিলছি। যখন কাজী বিয়ে পড়ানো শুরু করলো, আমি ভয়ে কান্না করতে করতে আব্বুকে জড়িয়ে ধরি। উপস্থিতি সবাই যেন অবাক হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আব্বু আমায় বুক থেকে তুলে কর্কশ কণ্ঠে বলে উঠল, এসব কি হচ্ছে অনু? তুমি এই পোশাকে কেন? আমি ভয়ে কেঁপে উঠে কান্না করতে করতে সব বলে দিই। সবাই যেন নিজ কানে বিশ্বাস করতে পারছে না যে মেঘের মতো ভদ্র শান্তশিষ্ট মেয়ে এমন কাজ করবে। বাড়ির সবাই আমার উপর ক্ষেপে উঠলেন, কিন্তু সে সময় আব্বু আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। মামি যখন বলছিল বড়লোক বাড়ির ছেলের সাথে মেঘ আপুর বিয়ে হচ্ছে, এজন্য আমার নাকি হিংসা হচ্ছে, তাই আপুকে পালিয়ে যেতে সাহায্য করেছি। আব্বু রেগে গিয়ে বলে উঠল, নিজের দোষ অন্যের ঘাড়ে দেওয়া মহিলা মানুষের স্বভাব। আমার মেয়ের দোষ কেউ দিবেন না, দোষ ওই মেঘের। আমার ছোট মেয়েটাকে এভাবে ফাঁসিয়ে চলে গেল। মেয়ে যখন বিয়েতে রাজি নই, তখন জোর করে কেন বিয়ে দিচ্ছেন? বাড়িতে শোরগোল পড়ে গেল। সাজানো বিয়ে বাড়িতে মুহূর্তেই সবার চেঁচামেচি দিয়ে ভরে গেল। আমি ভয়ে আব্বুর বুক আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আসি। তখন তুহিন চৌধুরী রেগে গিয়ে খালু মহতব হোসেনকে বলে উঠল, আপনাদের মেয়ের অন্য কোথাও সম্পর্ক আছে, আমাদের তো বলেননি। মেয়ের ইচ্ছার বিরুদ্ধে এভাবে জোর করে বিয়ে দিচ্ছিলেন। সমাজে আমার একটা রেপুটেশন আছে, আপনি জানেন এই নিউজ এখন মিডিয়াতে ছড়িয়ে পড়বে, আমার কত বদনাম হবে। মহতব হোসেন মাথা নিচু করে কেঁদে হাত জোর করে বলে উঠলেন, দয়া করে আমাদের ক্ষমা করে দিন ভাই, আমরা বুঝতে পারিনি এমন কাজ করবে মেয়েটা। তখনই ভিড়ের মধ্য থেকে কর্কশ কণ্ঠে ভেসে আসে, বিয়ে আজকেই হবে বাবা, ইনফ্যাক্ট এই মণ্ডপেই হবে। তুহিন চৌধুরীকে কথাগুলো বলে ওয়াহিদ চৌধুরীর সামনে অনুর দিকে এগোতে থাকে। সবার দৃষ্টি তখন ওয়াহিদ চৌধুরীর উপর। ওয়াহিদ চৌধুরী আমার সামনে এসে দাঁড়ায় এবং আমার এক হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের সামনে দাঁড় করাই, আর উপস্থিতি সবার সামনে বলে উঠে, পাত্রী তো তৈরি আছে বাবা, তাহলে দেরি কিসের?
কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। যার জন্য আমার বউ পালিয়েছে আমি তাকেই বিয়ে করব। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে এসেছে। তীর তীর করে কেঁপে উঠলাম আমি। আমার হাতটা এত শক্ত করে চেপে ধরেছে যে ব্যথায় আমার আখি যুগর অশ্রু জলে টইটুম্বুর। আমায় টেনে নিয়ে গিয়ে মণ্ডপে বসালেন। আব্বু বাধা দিতে এলে চৌধুরী বাড়ির গার্ডরা তাকে ঘিরে ধরে। ওয়াহিদ চৌধুরী দাঁতে দাঁত পিষে আব্বুকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি ভালো মানুষ না শ্বশুরাব্বা। কোন বাড়িতে আপনাদের মেয়ে বিয়ে দিচ্ছিলেন এখন হাড়ে হাড়ে টের পাবেন। এই কাজী, বসে থাকিস কেন? জানোয়ারের বাচ্চা, বিয়ে পড়া। আমি আশেপাশে চোখ বুলিয়ে দেখি চারিদিকে বডিগার্ডরা ঘিরে রেখেছে, সবার হাতে দামি দামি রিভলভার। এসব দেখে আমি কান্না করতে শুরু করে দিই। ওয়াহিদ চৌধুরী আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে ওঠে, এই মেয়ে, মরা কান্না থামা। কবুল বল, না হলে এই বন্দুকের গুলি সব তোর মুখে ঢুকিয়ে দেব। আমি ভয়ে গড় গড় করে 3 কবুল বলে দিই। বিয়ে পড়ানো শেষে যখন আমায় নিয়ে যেতে লাগে তখন আমি যাব না বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। যখন হুঁশ ফিরে তখন নিজেকে দাদির কোলে আবিষ্কার করি। বর্তমান সুন্দর করে সাজানো রুমে বিছানায় ভয়ে গুটিসুটি মেরে বসে আছে অনু। ওয়াহিদ গিয়ে অনুকে তার বাড়ি থেকে তুলে এনেছে। অনুর ভাবনার মাঝেই খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো ওয়াহিদ চৌধুরী। দেখতে 6 ফুট লম্বা, ছেলেটার গায়ের রং বিদেশিদের মতো ধবধবে সাদা, গাল ভর্তি চাপদাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না। তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য। ওয়াহিদকে দেখে অনু ভয় আতঙ্কে থরথর করে কাঁপতে থাকে। ওয়াহিদকে বিছানার দিকে এগিয়ে আসতে দেখে অনু ভয়ে বিছানা থেকে লাফিয়ে নিচে নামে। ওয়াহিদ অনুকে দেখে কপাল কুঁচকে বলে ওঠে, এই মেয়ে, সমস্যা কি তোমার? এভাবে ব্যাঙের মতো লাফাস্ত কেন? অনু কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওয়াহিদ পাঞ্জাবি খুলতে খুলতে অনুকে উদ্দেশ্য করে বলে ওঠে, 1 গ্লাস পানি দাও। অনু অবাক হয়ে ওয়াহিদের দিকে তাকিয়ে রইল। ওয়াহিদ ধমক দিয়ে বলে উঠল, কি হলো? কথা কানে যায়নি? অনু ধমক শুনে কেঁপে উঠল। ধীরে ধীরে টেবিলের পাশে গিয়ে কাপা কাপা হাতে জগ থেকে 1 গ্লাস পানি ঢালছে। অর্ধেক পানি নিচেই পড়ে গেল। তারপর এক হাত দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে কাপা কাপা হাতে গ্লাসটা ওয়াহিদের দিকে এগিয়ে দিল। ওয়াহিদ গ্লাসটা নিয়ে কপাল কুঁচকে বলে উঠল, এই মেয়ে, এত কাঁপছো কেন? কাপাকাপির মতো তো এখনো কিছু করিনি। কথাটা শুনে অনুর যেন কাপাকাপির মাত্রা আরো বেড়ে গেল। ওয়াহিদ এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে অনুকে উদ্দেশ্য করে বলে ওঠে, বয়স কত? অনু চমকে ওঠে এহেন প্রশ্নে, তবুও কাপা গলায় বলে ওঠে, 17। ওয়াহিদ অনুর দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, আমার বয়স কত জানো তো? ওয়াহিদকে এত কাছে আসতে দেখে অনু ভয় পেয়ে খানিকটা পিছে সরে যায়। কাপা গলায় বলে ওঠে, জানি না। ওয়াহিদ অনুর একদম সম্মুখে এসে দাঁড়ায়, আর 1 ইঞ্চিও দূরত্ব নেই বললেই চলে। অনুর কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে, 30 বছর আমার বয়স। তুমি নিতে পারবে তো জান? কথা বলার সময় অনুর কানের লতিতে ওয়াহিদের ঠোঁটের ছোঁয়া লাগে। এতেই অনু ভয়ে কাঁপতে কাঁপতে দূরে সরে গিয়ে বলে ওঠে, দেখুন, আমার আপনাকে ভয় করছে। আমার থেকে দূরে থাকুন। আমি আম্মুর কাছে যাব। আমায় বাড়ি দিয়ে আসুন। কথাটা ওয়াহিদের পছন্দ হলো না। ওয়াহিদ অনুর দিকে এগিয়ে এসে অনুর টুটি চেপে ধরে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, তেজ দেখাস আমায়? আমার সাথে ধাস দেখাস? মেরে দেই? আমাকে তোর ভালো মানুষ মনে হয়? আজকের পর থেকে আরো জমের মতো ভয় পাবি। অনুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওয়াহিদ অনুর টুটি ছেড়ে দিয়ে অনুকে কোলে তুলে নেয়। অনু ভয়ে চোখ বন্ধ করে ওয়াহিদের শার্টের কলার খামচি মেরে ধরে। ওয়াহিদ অনুকে দেখে মুচকি হাসি দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর ঘরের আলো বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। ড্রিম লাইটের আলোয় অনুকে আরো আকর্ষণীয় লাগছিল। ওয়াহিদ ঘোর লাগা দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থাকে। সেই চাহনি দেখে অনুর হৃদস্পন্দন কেঁপে ওঠে। দ্রুত শ্বাস প্রশ্বাস ওঠানামা করতে থাকে। অনু ভয়ে ঢোক গিলে হাত দিয়ে ঠেলে পিছনে যেতে থাকে। ওয়াহিদ অনুর উপর ঝাঁপিয়ে পড়ে। ছেড়ে দিয়ে তার সমস্ত শরীরের ভর অনুর উপর। অনুর হালকা দেহকান ওয়াহিদ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। নড়াচড়াও করতে পারছে না। ওয়াহিদ অনুর ওড়নাটা এক টান মেরে খুলে ফ্লোরে ফেলে দেয়। তারপর গলায় মুখ ডুবিয়ে দেয়। লাভ বাইট দিয়ে ভরিয়ে দেয়। ওয়াহিদ অনুর গলায় জোরে একটা কামড় বসিয়ে দিলে অনু ব্যথায় আহ শব্দ করে ওঠে। ওয়াহিদের কর্ণকুহরে সেই শব্দ পৌঁছালে উন্মাদের মতো অনুর শরীরে কিস করতে থাকে, যেন তার সারা শরীরে ঝড় বইছে। যন্ত্রণায় অনু কেঁদে ওঠে, কিন্তু ওয়াহিদ সেদিকে ধ্যান দেয় না। ওয়াহিদ মুখ তুলে অনুর কাপা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। অনু ওয়াহিদের কাঁধ ছেড়ে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ওয়াহিদ এক হাতে অনুর হাত চেপে ধরে, আরেক হাতে অনুর ডেসপারেট স্পর্শ করতে থাকে। অনুর দম বন্ধ হয়ে আসে, ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। অসহ্য যন্ত্রণায় অনু শরীরের ভার ছেড়ে দিয়ে নেতিয়ে পড়ে ওয়াহিদের বুকে। আসসালামু আলাইকুম। জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো এসে পড়ছে অনুর মুখে। চোখ খুলতেই অনু বুঝলো তার পাশে ওয়াহিদ শুয়ে আছে। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে গিয়ে শরীরে টান টান ব্যথা অনুভব করলো। কপাল কুঁচকে বিছানার এক প্রান্তে সিটিয়ে বসে পড়লো, যেন পাখি ধরা পড়ে গেছে এক বিশাল শিকারীর খাঁচায়।
অনু খেয়াল করে দেখলো তার শরীরে কোনো পোশাক নেই, বিছানায় সাদা কমফোর্টে ছোপ ছোপ রক্তের দাগ। অনু ডুকরে কেঁদে উঠে দ্রুত শরীরে কমফোর্ট জড়িয়ে নেয়। ঘৃণায় চোখে সমুদ্র সমান অশ্রু ঝরছে। অনু ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু শরীরটা কেমন যেন ভার হয়ে আসছে। কাপা কাপা চোখের পলক তুলে ওয়াহিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, দেখে ওয়াহিদ এখনো জেগে আছে। চোখে পানি নিয়ে ঘৃণায় অনু বলে ওঠে, আপনি খুব খারাপ মানুষ, আপনার মতো খারাপ মানুষ আমি দুনিয়ায় দুটো দেখিনি। ঘৃণা হচ্ছে আপনার প্রতি আমার, অসভ্য লোক। ওয়াহিদের চোখ মুখ ভয়ঙ্কর আকার ধারণ করলো, রক্তিম চোখে অনুর দিকে তাকালো। সেই চোখ দেখে অনুর অন্তরাত্মা কেঁপে উঠল। ওয়াহিদ বিছানা থেকে উঠে একটা সিগারেট জ্বালিয়ে অনুর পাশে এসে দাঁড়ায়। সিগারেটে এক টান মেরে ধোঁয়া সব উড়িয়ে দিল অনুর মুখে। অনু সিগারেটের ধোঁয়ায় কাশতে থাকে। ওয়াহিদ অনুর শরীরের কমফোর্ট চেপে ধরে এক টান মেরে নিজের কাছে নিয়ে আসে। অনু তাল সামলাতে না পেরে ওয়াহিদের বুকে এসে পড়ে। ওয়াহিদ অনুর নরম কোমর শক্ত করে চেপে ধরে, ভয়ে যেন এই মুহূর্তে অনুর হৃদস্পন্দন টিপ টিপ করছে। ওয়াহিদ এত জোরে চেপে ধরেছে যে ব্যথায় ডুকরে উঠল অনু। ওয়াহিদ অনুর কানের কাছে মুখ নিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে উঠল, আমি খুব খারাপ মানুষ, যা তোর ধারণারও বাইরে। দুনিয়ায় শুধু একজনই আমি, আমার মতো দুটো খুঁজে পাওয়া তোর নেহাত বোকামি ছাড়া কিছু না। ওয়াহিদের গরম নিঃশ্বাসে অনু বারবার কেঁপে উঠছে। ওয়াহিদের ঠোঁট অনুর কানের লতি স্পর্শ করলে মুহূর্তেই যেন অনুর সমস্ত শরীর ভূমিকম্পের ন্যায় তীর তীর করে কেঁপে ওঠে। ওয়াহিদকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। ওয়াহিদ অনুর কানের লতিতে চুমু দিয়ে ফিস ফিস করে বলে ওঠে, আমার সামান্য ছোঁয়ায় জ্ঞান হারিয়ে ভাবছিস পার পেয়ে যাবি? আমার ঘুম হারাম করে আরামের ঘুম ঘুমাবি ভাবছিস? তা আমি হতে দেই কিভাবে বলতো ডার্লিং? আমি তোর সমস্ত পোশাক খুলে তোর নগ্ন দেহ সারা রাত বিচরণ করেছি। অনুকে আরো শক্ত করে চেপে ধরে বলে ওঠে, ভয় পাস না, শুধু দেখেছি, 20 ম্যাচ এখনো খেলেনি। বলেই অনুকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে গটগট পায়ে বেলকনির দিকে চলে যায়। অনু কান্না করতে করতে ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে মিররের সামনে দাঁড়িয়ে শরীরে ওয়াহিদের দেওয়া ক্ষতগুলো দেখে ডুকরে কেঁদে উঠে অনু। সমস্ত শরীরে জায়গায় জায়গায় লালচে দাগ পড়ে গেছে। শরীরে পানি স্পর্শ করলে জ্বালা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। শাওয়ারের নিচে বসে অনবরত কান্না করতে থাকে মেয়েটা। মাত্র 18 বছর বয়সে এমন পৈশাচিক নির্যাতনের শিকার হবে তা কল্পনারও বাইরে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে অনু ওয়াশরুম থেকে বের হচ্ছে না। ওয়াহিদ রুমে ঢুকে বিরক্ত হয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে অনুকে ডাকতে থাকে, এই মেয়ে, ওয়াশরুম থেকে বের হচ্ছ না কেন? সমস্যা কি? 2 মিনিটে যদি বের না হও দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বো। অনু ভয় পেয়ে আস্তে করে ওয়াশরুমের দরজা খুলে বের হয়। তারপর চুপচাপ ওয়াহিদের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। ওয়াহিদ অনুর দিকে চোখ বুলিয়ে নেয়। পাকিস্তানি 3 পিস গায়ে জড়ানো অনুর কোমর অব্দি ভেজা চুলগুলো শরীরে লেপ্টে আসে। অতিরিক্ত কান্নার ফলে চোখ মুখ লাল হয়ে আসে। অনু মাথা নিচু করে ফিকে ফিকে কান্না করেই যাচ্ছে। ওয়াহিদ কপাল কুঁচকে অনুকে বলল, টেবিলে প্যাড রাখা আছে, যেটা ভালো লাগে পরে নিও। বলেই ঠাস করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল ওয়াহিদ। ওয়াহিদের এমন লাগাম ছাড়া কথায় অনু লজ্জায় পারলে মাটিতে ঢুকে পড়বে। পিরিয়ডের কথা ওয়াহিদ থেকে লুকোনোর জন্য এতক্ষণ ওয়াশরুমে বসেছিল অনু। লজ্জায় কিছুতে বের হতে পারছিল না, কিন্তু বাধ্য হয়ে আসতেই হলো। রুমের সামনে এগোতেই অনু চমকে যায়। দেখে বেডে রক্ত মাখানো চাদর পরিবর্তন করে নতুন চাদর বিছানো, টেবিলে বিভিন্ন কোয়ালিটির স্যানিটারি প্যাড। এসব দেখে অনু লজ্জার সাথে সাথে অবাকও হয়। মেয়েলি ব্যাপার এভাবে পুরুষের সামনে চলে আসা যে কি লজ্জার বিষয়। নজরবন্দি করে রাখা হয় অনুকে, যেন সুযোগ পেলেই পাখি পালিয়ে যাবে। অনুর জন্য রুম থেকে বের হওয়া নিষেধ। অনু বিছানায় শুয়ে কান্না করছিল। অনু এতদিন জেনে এসেছে বিয়ে একটা পবিত্র বন্ধন, কিন্তু আজকে তার মনে হচ্ছে বিয়ে একটা অপবিত্র বন্ধন। যদি তা না হয় তাহলে স্বামী নামক এই নরপশু একটা অল্প বয়সী মেয়ের সাথে এমন আচরণ করতো না। বিয়ে নিয়ে প্রতিটি মেয়ের মনে সুপ্ত কোণে থাকে একরাশ অনুভূতি। অনুর ভিতরেও ছিল বিয়ে নিয়ে নানান স্বপ্ন। সারা জীবন স্বপ্ন দেখেছে যার সাথে বিয়ে হবে তাকে অসম্ভব ভালোবাসবে অনু, কিন্তু এমন মানুষের সাথে বিয়ে হলো তার প্রতি অনুর ঘৃণা ছাড়া আর কিছু আসছে না। একটু বেলা হতেই একজন ভদ্রমহিলা খাবারের ট্রে হাতে নিয়ে রুমে প্রবেশ করে। অনু কান্না মিশ্রিত চোখে ওনার দিকে তাকাই। অল্প বয়সী মহিলা, ধবধবে সাদা চামড়ার মহিলা তিনি। শরীরে জামদানি শাড়ি জড়ানো, গা ভর্তি স্বর্ণের অলংকার। মহিলাকে দেখে অনুর মনে হচ্ছিল কোনো জমিদার বাড়ির গিন্নি। মহিলাটি অনুর পাশে এসে বসে। অনুর চিবুকে হাত রেখে বলে উঠ, মাশাআল্লাহ, মেয়ে তো দেখি মেঘের থেকেও সুন্দরী। মহিলা অনুকে তুলে বসাই, তারপর মিষ্টি করে বলে ওঠে, আমি তোমার একমাত্র ননদিনী, আমার নাম অহি। অনু তখন বুঝতে পারে এটা ওয়াহিদের বোন। অনু অহিকে দেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আপু,
আপনার ভাই আমায় জোর করে বিয়ে করেছে, কিভাবে পৈশাচিক অত্যাচার করছে আমার উপর, আমার মা বাবার সাথে যোগাযোগ পর্যন্ত করতে দিচ্ছে না। প্লিজ আপু, আমায় এখান থেকে পালাতে সাহায্য করুন। অনুর কথা শুনে ওহির খারাপ লাগলো। দুহাতে অনুর চোখের জল মুছে দিয়ে বলল, এমন কথা কইতে নেই মেয়ে, এটা তোমার শ্বশুর বাড়ি, ওয়াহিদ তোমার স্বামী। যেভাবে হোক বিয়েটা তো হয়েছে, এখন তোমায় মানিয়ে নিতে হবে। আমি জানি তুমি অনেক ছোট, বিয়েটার মানে এখনো বুঝে উঠতে পারছো না, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অনু ছলছল চোখে ওহির দিকে তাকাই। অনু বুঝে যায় এখান থেকে পালানো এত সহজ না। ওহির অনুর ফ্যাকাশে মুখ দেখে মায়া হয়, তাই অনুকে বলে ওঠে, তোমার তো শরীর খারাপ, খাবারগুলো খেয়ে ওষুধ খেয়ে নাও, আর চিন্তা করো না, আমি তোমায় তোমার বাবা মার সাথে কথা বলিয়ে দেব, কেমন? অনু মাথা নাড়িয়ে সায় দেই। অনুকে খাইয়ে দিয়ে যাওয়ার সময় ওহি বলে ওঠে, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে, কেমন? এখন আমি নিচে যাই, অনেক কাজ আছে। ওহি চলে যাওয়ার পর অনু বিছানায় গা এলে দিয়ে গভীর ঘুমে তলিয়ে যায়। আপাতত এই বন্ধ করে ঘুমানো ছাড়া কোনো কাজ দেখছে না অনু। অনু সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেয়। রাতের দিকে ওহি সার্ভেন্ট দিয়ে খাবার পাঠিয়ে দিলে অনু বাধ্য মেয়ের মতো খাবার খেয়ে বসে থাকে। দীর্ঘ সময় ঘুমানোর ফলে অনুর শরীর বেশ দুর্বল হয়ে যায়, তাই শাওয়ার নিয়ে 3 পিস পরে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে থাকে। ঠিক সে সময় রুমে প্রবেশ করে ওয়াহিদ। ওয়াহিদকে দেখে অনুর হাত থেকে চিরুনিটা ফ্লোরে পড়ে যায়। কাল রাতের কথা ভেবে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে অনুর। আবারও তার এই ওয়াহিদ নামক প্যারার সাথে এক বিছানায় ঘুমাতে হবে। কাল যে অবস্থা করেছে অনুর, সেটা ভেবে অনু শুকনো ঢোক গিলল। ক্লান্ত শরীরে ওয়াহিদ অনুর দিকে এগিয়ে আসে। ওয়াহিদকে আসতে দেখে অনু ভয়ে উঠে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে থাকে। ওয়াহিদ অনুর সামনে এসে দাঁড়ায়, তারপর অনুর চুলে হাত বুলিয়ে ঘ্রাণ নেই। ওয়াহিদের শীতল স্পর্শে অনু চমকে ওঠে। ওয়াহিদ ঘোর লাগা দৃষ্টিতে অনুর কাপা ঠোঁটের দিকে এগিয়ে যায়, তারপর এক হাত দিয়ে অনুর কোমর জড়িয়ে ধরে অনুর অষ্ট দখল করে নিল। অনু বারবার ওয়াহিদের বুকে কিল ঘুষি দিচ্ছে, কিন্তু ওয়াহিদের কোনো হেলদোল নেই। ওয়াহিদ প্রায় 10 মিনিট পর অনুর অষ্ট ছেড়ে দিল। ছাড়া পেয়ে অনু হাঁপাতে থাকে। ওয়াহিদ অনুকে ধরে কোলে তুলে নেয়। অনু নিজেকে ছাড়ানোর জন্য লাফালাফি করে। ওয়াহিদ অনুকে বিছানায় ফেলে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। অনুর গলায় মুখ ডুবিয়ে দিলে অনু কান্না মিশ্রিত কাপা কাপা গলায় বলে উঠে, আমার পিরিয়ড হয়েছে, ছেড়ে দিন প্লিজ। আজ 5 দিন হলো অনু ঘরবন্দি হয়ে আছে, তাকে ড্রয়িং রুম পর্যন্ত যেতে দেওয়া হয় না। মাঝে মধ্যে ওহি এসে অনুর সাথে গল্প করে যায়। এই বাড়িতে ওহি ছাড়া আর কোনো সদস্য আছে কিনা তা অনুর জানা নেই, কারণ অনুর ঘরে একমাত্র ওহি ছাড়া অন্য কারোর যাওয়া আসার অনুমতি নেই। আজ আকাশে প্রচন্ড রকম কালো মেঘ জমেছে, হালকা বাতাস বইছে, তার সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। অনু বেলকনিতে দাঁড়িয়ে ফন্দি আটছে, কিভাবে পালানো যায়। বাড়ির চারপাশে গার্ড মৌমাছির মতো ঘুরছে। এত কড়া গার্ড দিয়ে সিকিউর করা সব জায়গা, পালানোর রাস্তা বন্ধ। অনু গার্ডদের দিকে তাকিয়ে বলে, যে করেই হোক এখান থেকে আমায় পালাতেই হবে। এভাবে বন্দী হয়ে সে কিছুতেই থাকতে পারবে না। আজকে ঠিক পালানোর রাস্তা খুঁজে বের করবে। অনুর ভাবনার মাঝে হঠাৎ দরজা খুলে ওহি ভিতরে ঢোকে। ওহিকে দেখে অনু মুচকি হাসলো। এই কয়দিনে ওহিকে সে ভালোই পটিয়ে ফেলেছে। ওহি এসে অনুকে বলল, কি করছো অনু, তোমার কিছু লাগবে কি? আমার ভালো লাগছে না আপু, দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমায় একটু বাইরে নিয়ে যাবে আপু? আমি শুধু এই বাড়ি একটু ঘুরে দেখতাম, এভাবে ঘরে বন্দি হয়ে কি থাকা যায় বলো? ওহি অনুর দিকে তাকিয়ে একটু হাসলো। বাইরে যেতে চাও? অনু মুখটা একটু কাত করে বলল, এই ঘরটা যেন আমায় শ্বাস নিতে দেয় না আপু। একটু বেলকনিতে হাঁটতে গেলেও গার্ডরা তাকিয়ে থাকে, খুব অস্বস্তি লাগে। ওহি কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখে একরকম ভয় আর দ্বিধা, আবার মায়াও ঝিলিক দিচ্ছে। অনু বুঝতে পারে ওহি আপুর হৃদয় অহিদের মতো পাথর না। ওহি খুব আদুরে আর মিষ্টি স্বভাবের মেয়ে। অনু নিচু স্বরে বলে, ভয় পেও না আপু, আমি পালাবো না, শুধু একটু বাতাস নিতে চাই প্লিজ। ওহি দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে তাকাই, তারপর ধীরে কণ্ঠে বলে, ঠিক আছে, আজ সন্ধ্যায় তোমায় বাড়ি ঘুরে দেখাবো, কিন্তু তুমি পালানোর চেষ্টা করবে না প্লিজ। ভাইয়া তাহলে সবকিছু শেষ করে দিবে। অনুর মুখে এক চিলতা হাসি ফুটে ওঠে। সন্ধ্যা নামলো, চারপাশে নরম আলো জ্বলে উঠেছে। গার্ডেরা তখনও ডিউটিতে আছে। ওহি অনুকে বাড়ির ভেতর ঘুরিয়ে বাইরে নিয়ে এসেছে। অনু আবারও আবদার করছিল বাইরে বাগান ঘুরে দেখবে সে, তাই বাধ্য হয়ে ওহি অনুকে এখানে এনেছে। চারদিকে প্রচন্ড বাতাস, বাতাস হালকা ঠান্ডা, বৃষ্টি হবে হবে ভাব। অনু ফুরফুরে বাতাসে গভীরভাবে নিঃশ্বাস নেই। অনেকদিন পর যেন বুক ভরে শ্বাস নিচ্ছে। ওহি একটু দূরে দাঁড়িয়ে ফোনে কিছু টাইপ করছিল। এই সুযোগে অনুর চোখ দ্রুত চারপাশ স্ক্যান করে। গেটের সামনে অনেকগুলো দারোয়ান দাঁড়িয়ে, তাদের দেখে অনু কপাল কুঁচকালো। মনে মনে বলে, এত সিকিউরিটি রেখে কি লাভ, দেখে মনে হচ্ছে কোনো মাফিয়া বাড়িতে আসি, ঢং যত্ত সব। মুখ ভেঙচি কাটে। অনুর চোখ চায় দেওয়ালের পাশে একটা পুরনো দরজায়, হয়তো সার্ভিস গেট। অনুর ঠোঁটে একটুখানি আত্মবিশ্বাসী হাসি ফুটে ওঠে। এদিকে রাফসান কতগুলো ফাইল নিয়ে ওয়াহিদের কেবিনে প্রবেশ করে।
বস, একটু পর মিটিং আছে। মিস্টার জয় খানকে আর কতক্ষণ বসিয়ে রাখবেন? এই যে সব ডিটেলস। রাফসান ফাইলগুলো টেবিলে রেখে নিজের কেবিনে চলে আসে। রাফসান ওয়াহিদের অ্যাসিস্ট্যান্ট। ওয়াহিদ ফাইলগুলোতে চোখ বুলিয়ে নেই, কিন্তু মন তার অন্যদিকে ঘুরপাক খাচ্ছে। কিছু মনে হতেই ওয়াহিদ ফোন নিয়ে তার রুমে অনুর জন্য লাগিয়ে রাখা ক্যামেরা ফুটেজ চেক করে। মুহূর্তেই রাগে ওয়াহিদের জল শক্ত হয়ে আসে। হোয়াট, ড্যাম ইট! অনুর হাতে ফোন এলো কোথা থেকে? সরি, আগের পর্বতে একটা জিনিস ভুল হয়ে গেছে। ওয়াহিদের বয়স 29 হবে আর অনুর বয়স হবে 18। আর এটা যেহেতু একটা রোমান্টিক গল্প, যদি ভালো রেসপন্স পাই তাহলে নেক্সট পার্ট দিব। আর বেশি বেশি করে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর নেক্সট পার্ট চাইলে কমেন্টস করুন।